লেখককে খুঁজে বের করো। স্যার। এনি হাউ। আসসালামু আলাইকুম ম্যাডাম, এত ভালো লিখেন আপনি, আর আপনার এতগুলো পাণ্ডুলিপি এভাবে পড়ে আছে। চেষ্টা করেছি কিন্তু ফল হয়নি। এখন থেকে আপনার সমস্ত পাণ্ডুলিপির দায়িত্ব কথা প্রকাশের। পরিবারের সবার জন্য সব ধরনের বই। কথা প্রকাশ, সৃজনের আনন্দে পথ চলা। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চলছে রকমারির ক্যারিয়ার কার্নিভাল, এবং ক্যারিয়ার কার্নিভালে আজকে ক্যারিয়ার ক্যাফে লাইভে আপনাদেরকে স্বাগতম। ক্যারিয়ার ক্যাফে লাইভের নিবেদক কথা প্রকাশ এবং গিফট পার্টনার আদর্শ প্রকাশনী। তো আপনারা অলরেডি জানেন আমাদের এই ক্যারিয়ার কার্নিভাল চলাকালীন সময় অর্থাৎ 19 থেকে 26 আগস্ট পর্যন্ত ক্যারিয়ার সংক্রান্ত সকল বইতে রকমারি দিচ্ছে 25 থেকে 50% পর্যন্ত ছাড়। এছাড়াও প্রতিদিন আমাদের লাইভ সেশনগুলোতে সম্মানিত অতিথিরা আসছেন আপনাদের সাথে কথা বলার জন্য এবং আপনাদের জিজ্ঞাসার উত্তর দেওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের সাথে আছেন জনাব তানভীর শাহরিয়ার রিমন। আমি রিমন ভাইয়াকে একটু পরেই পরিচয় করিয়ে দিচ্ছি, তবে তার আগে আরেকটা জিনিস মনে করিয়ে দেই। প্রতিদিন আমাদের লাইভ সেশনে যারা কমেন্ট করছেন এবং প্রশ্ন করছেন, তাদের মধ্য থেকে সেরা 10 জন কমেন্টকারী এবং প্রশ্নকারীকে প্রতি সেশনে দেয়া হচ্ছে 10,000 টাকার বই পুরস্কার। তার মানে আমাদের প্রতিদিন যে 3টা করে লাইভ সেশন হয়, তাতে কিন্তু মোট 30,000 টাকার বই জেতার সুযোগ থাকছে। এছাড়াও সবচেয়ে বেশি সংখ্যক রিলেভেন্ট কমেন্টকারীর জন্য থাকছে আরো 1,000 টাকার বই উপহার। এবং এর বাইরেও যারা আমাদের লাইভ সেশনগুলো শেয়ার করছেন, আপনারা যদি সেই শেয়ার করার স্ক্রিনশটগুলো আমাদের ইনবক্সে পাঠান, সেখান থেকে আরো একজন দর্শককে দেয়া হচ্ছে 1500 টাকার বই উপহার। এবং যারা উপহারগুলো পাচ্ছেন, যাদের নামগুলো আমি ঘোষণা করছি প্রতিদিন, তারা আমাদের ইনবক্সে, আমাদের রকমারির যে পেজের ইনবক্সে, সেখানে যোগাযোগ করে আপনাদের উপহারগুলো নিয়ে নিতে পারবেন। তো আমি আর দেরি না করে গতকালকের বিজয়ী যারা, তাদের নামটা একটু ঘোষণা করে দিচ্ছি অনুষ্ঠানের শুরুতেই। গতকালকের বিজয়ী আরিফুল কবির সজীব, আসিফ এস চৌধুরী, ইনান মাহমুদ, ফাহাদ আদিব সাম্য, ইমাম হোসেন আল আমিন, মাহদি আবিদ, মোহাম্মদ তৌহিদুল ইসলাম, মোহাম্মদ দানিশ, সাব্বির আহমেদ এবং সুমাইয়া আফরোজ। আপনারা আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করুন, আপনাদের উপহারগুলো নিয়ে নিতে পারবেন। এছাড়াও সেরা কমেন্টকারী হিসেবে আছেন নওরিন ফাতেমা। এছাড়া সবচেয়ে বেশিবার শেয়ার করেছেন নাসরিন নাহার। তো আপনারা চাইলে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করে আপনাদের উপহারগুলো পাওয়ার ব্যবস্থাটা করে নিতে পারেন। এছাড়াও আপনারা জানেন যে প্রতিদিন আমাদের অতিথিদের সম্মানে একটা করে সারপ্রাইজ প্রোমো কোড থাকে। আমাদের আজকের সারপ্রাইজ প্রোমো কোড তানভীর 41, TANVIR 41। বই অর্ডার করার সময় এই প্রোমো কোডটি যদি ইউজ করেন আজকের লাইভ চলাকালীন সময়ে, তাহলে 25 থেকে 50% ছাড় তো পাচ্ছেনই ক্যারিয়ার রিলেটেড বইতে, এর উপরে আরো 5% এক্সট্রা ছাড় পাওয়া যাচ্ছে। তো আমি আর দেরি না করে আমাদের আজকের অতিথি জনাব তানভীর শাহরিয়ার রিমন ভাইয়াকে ডেকে নিচ্ছি আমাদের স্ক্রিনে। তো ভাইয়ার পরিচয়টা ভাইয়ার সাথে কথা বলতে বলতেই আমরা দিয়ে দিব। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। রাতুল, কেমন আছেন? এই তো ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ভাইয়া, আমরা আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো তার মধ্যে আমি কম কথা বলবো, আপনাকে দিয়ে আসলে বলাবো, আপনার কাছ থেকে বিভিন্ন জিনিস জানতে চাইবো। তবে প্রথমেই আমার একটা জিজ্ঞাসা আছে ভাইয়া, সেটা হচ্ছে আপনি তো পড়াশোনা করেছেন কম্পিউটার সায়েন্স থেকে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর উপরে পড়াশোনা করেছেন। তো সেখান থেকে হচ্ছে রিয়েল এস্টেটে কিভাবে এলেন, এটা নিয়ে হচ্ছে আমার একটা কৌতূহল ছিল। আচ্ছা, সেটা হচ্ছে যে আমি যখন ক্যারিয়ার শুরু করি, আমি মনে হয় সময়ের একটু আগেই শুরু করেছি। নর্মালি হয় কি, মানুষ গ্রাজুয়েশন কমপ্লিট করে, অনেকেই আবার আমাদের দেশে মনে করেন যে পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট না করলে মনে হয় চাকরি বাকরি শুরু করা যাবে না। বাট আমার ক্ষেত্রে হয়েছে উল্টো। আমি আসলে খুব ক্যাজুয়ালি, আমি যখন 7th সেমিস্টারে পড়ি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ, সামহাউ আই গট অ্যান অপরচুনিটি টু ট্রাই মাই লাক এন্ড আই ওয়েন্ট দেয়ার। আমি একটা রিয়েল এস্টেট কোম্পানিতে, একটা গ্রুপ অফ কোম্পানিজ ইনফ্যাক্ট, সেখানে প্রিয় দর্শক, এর মাঝখানে একটু মনে করিয়ে দেই,
আমাদের সাথে আজকে আছেন তানভীর শাহরিয়ার রিমন ভাইয়া। তিনি বর্তমানে র্যাঙ্কস এফসি প্রপার্টিজ লিমিটেডের সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। তো তার ক্যারিয়ার নিয়ে আমরা আজকে আলোচনা করব, তার কাছ থেকে বিভিন্ন ক্যারিয়ার রিলেটেড টিপস এন্ড ট্রিক্স নিব এবং বাংলাদেশের প্রেক্ষাপটে রিয়েল এস্টেট এজেন্সিগুলোতে ক্যারিয়ারের যে অপরচুনিটি, সেখানে হচ্ছে কি কি বিষয় মাথায় রাখতে হয় বা ক্যারিয়ার অপরচুনিটি আসলে কতটুকু ভালো, এই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। এছাড়াও আপনাদেরকে একটু মনে করিয়ে দিই, এবছর ভাইয়ার একটা বই বের হয়েছে, তার নাম হচ্ছে আমি একজন সেলসম্যান, এবং এই বইটা সম্পর্কেও ভাইয়া কথা বলবেন। এছাড়া টিম বিল্ডিং, টিম ওয়ার্ক, টিম ম্যানেজমেন্ট, এই বিষয়গুলো নিয়েও আমরা ভাইয়ার কাছ থেকে জানতে চাইবো। তো ইন দ্য মিন টাইম আপনারা হচ্ছে একটু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন এই প্যান্ডেমিকের মধ্যে আপনারা বাসায় বসে কি কি বই পড়লেন। তো এখানে আমি আজকে হঠাৎ করে আরেকটা সারপ্রাইজ গিফট ঘোষণা করছি, সেটা হচ্ছে আপনারা কি কি বই কে কে পড়লেন সেটা যদি আমাদেরকে কমেন্টে জানান, সেখান থেকে বাছাই করে আমরা আরো একজন দর্শককে আরো 1000 টাকার বই উপহার দিব। তো আমি একটু দেখতে চাচ্ছি যে আপনারা কে কে কি বই পড়েছেন। আপনারা যদি কমেন্টে লিখেন যে কে কে কি বই পড়েছেন এই প্যান্ডেমিকের মধ্যে, তো সেগুলো আমার এখানে স্ক্রলের মধ্যে আসবে এবং এখানে আমি দেখতে পাবো। তো সেখান থেকে আমি হচ্ছে কিছু কিছু বই নিয়ে হয়তো আলোচনা করব, এবং যারা যারা লিখবেন যে এই কোভিড এর মধ্যে, প্যান্ডেমিকের মধ্যে কে কে কি কি বই পড়েছেন, সেখান থেকে বাছাই করে আমরা একজন দর্শককে আরো 1000 টাকার বই পুরস্কার দেব। তো আর দেরি না করে আজকে রিমন ভাইয়ার জন্য কি কি প্রশ্ন আছে আপনাদের রিয়েল এস্টেট সেক্টরটা নিয়ে, কিংবা এই সেক্টরের যে চ্যালেঞ্জ কিংবা সুবিধাগুলো অসুবিধাগুলো, সেগুলো সম্পর্কে জানতে চেয়ে আপনারা প্রশ্নগুলো করতে পারেন। আর এর পাশাপাশি অনুষ্ঠান জুড়ে আপনারা কে কি বই পড়েছেন এবং কেন পড়েছেন, অর্থাৎ কি বিষয়ে ভালো লেগেছে এই বইটার, কি শিখতে পেরেছেন, কিংবা ওই বইগুলো সম্পর্কে যদি 1-2 লাইনে একটা রিভিউ লিখতে পারেন যে হ্যাঁ আমি এই বইটা পড়েছি, এই বইটা পড়ার মাধ্যমে আমি এই জিনিসটা নতুন করে জানতে পেরেছি বা এই জিনিসটা শিখতে পেরেছি, কিংবা হচ্ছে এই জিনিসটা আমার জানা ছিল না, এই ধরনের স্কিল আমি ডেভেলপ করেছি, এরকম হয়তো অনেকে বলতে পারেন। কিংবা হচ্ছে আরো অন্যান্য বিষয়ে সম্পর্কেও বলতে পারেন যে এই বইগুলো পড়ে আপনার বাস্তব জীবনে কোথায় কাজে লেগেছে। তো সেই বিষয়গুলো নিয়ে আপনারা কমেন্ট করতে পারেন। তো আমরা সেখান থেকে আরো একজন দর্শককে আরো 1000 টাকার বই উপহার দিব। জি ভাইয়া, আপনি বলছিলেন আপনার আর্লি ক্যারিয়ারের কথা। হ্যাঁ, ব্যাপার হলো যে চিটগাং এ অনেক বৃষ্টি হচ্ছে, এখানে ইন্টারনেট কিছু ইস্যুস আছে, সো এক্সট্রিমলি সরি ফর দ্যাট। হ্যাঁ, যেটা বলছিলাম যে আমি আসলে ওই যে ক্যাজুয়ালি শুরু করলাম, একটা অপরচুনিটি পেয়ে গেলাম, অ্যাপ্লাই করলাম অ্যাজ এ ম্যানেজমেন্ট ট্রেড এবং হয়ে গেল। যখন হয়ে গেল তো ওই গ্রুপের রিয়েল এস্টেট কোম্পানিতে আমাকে তখন কাজ করার সুযোগ দেওয়া হলো, অ্যান্ড ইন এ ভেরি শর্ট টাইম আমি খুব মজা পেয়ে গেলাম। অ্যাকচুয়ালি আমার কাছে মনে হলো যে রিয়েল এস্টেট প্রোডাক্ট ইজ এ কাইন্ড অফ প্রোডাক্ট হুইচ ইজ এ ভেরি এক্সপেন্সিভ ওয়ান এবং ভেরি সফিস্টিকেটেড। ওই সময় একটা এখন তো আমরা 5-10 কোটি টাকার প্রোডাক্ট বিক্রি করি, কোথাও কোথাও ঢাকায় তো এমনও জায়গা আছে, সে ইফ ইট ইজ লেক সাইড, ইফ ইট ইজ এ প্যান্থ হাউস, তাহলে 40-50 কোটি টাকাও একটা প্রোডাক্ট বিক্রি হয়। তো আমি যে সময়টার কথা বলছি দ্যাট ইজ আর্লি 2003। ওই সময় এত প্রাইস ছিল না, বাট ইভেন ওই সময়ে যে প্রাইসটা ছিল, আপনি যদি চিন্তা করেন কোনো বাংলাদেশের কোনো প্রোডাক্টের ক্ষেত্রে, ডেফিনেটলি দ্যাট টাইম রিয়েল এস্টেট ওয়াজ মোস্ট এক্সপেন্সিভ। এবং ওই প্রোডাক্ট যারা কিনতেন ওই সময়, বিকজ ইট ওয়াজ এ লাইফস্টাইল প্রোডাক্ট, ওই প্রোডাক্ট যারা কিনতেন তারা খুবই সফিস্টিকেটেড পিপলরা ছিলেন আর কি। সো ওই সময় যেটা হলো যে আমি ওই সফিস্টিকেটেড মানুষদের সাথে কাজ করে একটা লোভে পড়ে গেলাম, যে মনে হলো যে ইটস এ কাইন্ড অফ আমার কাছে এটা লার্নিং প্রসেস হতে পারে আমার জন্য, আমি হয়তো এই মানুষগুলোর কাছ থেকে অনেক কিছু শিখতে পারি, অনেক কিছু জানতে পারি, আমার লাইফস্টাইলে যেটাকে ইম্প্যাক্ট করতে পারে। আমি এইভাবেই জিনিসটা দেখলাম, এবং এই যে মানে এটা করতে করতে আমার কাছে একটা প্যাশন তৈরি হয়ে গেল, এবং ওই প্যাশনের কারণেই খুব সম্ভবত যে আমি আমার ক্যারিয়ারের খুব অল্প সময়, ইন লাইক জাস্ট 1.5 year টাইম, ম্যানেজমেন্ট ট্রেনি থেকে একদম হেড অফ মার্কেটিং ইন এ কোম্পানি, অ্যান্ড ইন 3 years টাইম ইন এ সিএক্সও পজিশন লাইক চিফ অপারেটিং অফিসার। তো এইসব জিনিসগুলো এত দ্রুত হয়ে গেল, অনেকেই হয়তো ভাবতে পারেন যে এখানে যে আসলে কি এত দ্রুত সবকিছু করা খুবই সম্ভব, বা এটা কি এরকম কিছু যে আমি আমার কোনো বাবার প্রতিষ্ঠানে কাজ করেছি বা আমার চাচার প্রতিষ্ঠানে কাজ করেছি, বা ওই গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান কি আমার মামা খালু কেউ ছিলেন? না, আসলে তা ছিল না। এটা এই মেইন কারণ ছিল প্রবাবলি, আমি মনে করি যে আমার ওই যে একটা শুরুতে একটা কথা বলেছিলাম যে প্যাশন ওয়ার্ক ফর মি, মাই উইল পাওয়ার ওয়ার্ক ফর মি, এবং আমি কাজটাকে যখন ভালোবেসে ফেলেছিলাম, আমি এটাকে একটা ইবাদতের মতো নিয়েছিলাম, যে আমি যে কাজটাই করব
যেহেতু এটা আমি ভালোবাসছি, আমার এটার মধ্যে এক ধরনের একাগ্রতা তৈরি হয়েছে এবং আমি এটার মধ্যে এক্সপার্ট হতে চেয়েছি। সো আর্লি অফ মাই ক্যারিয়ার আই গট অপরচুনিটি টু ওয়ার্ক ইন মাল্টিন্যাশনাল ব্যাংকস। আমার আমি নাম নিতেই পারি, এইচএসবিসি থেকে ব্যাক ইন 2004 আই গট অ্যান অপরচুনিটি। আমি বড় একটা শিপিং কোম্পানি এমজিএইচ গ্রুপ, আই গট অ্যাপয়েন্টমেন্ট লেটার ইন ব্যাক ইন 2004। ওই সময়টা হয় কি, ক্যারিয়ারের শুরুর দিকে মানুষ নানান ধরনের অপশন ট্রাই করে। সো আমি বিভিন্ন জায়গায় অ্যাপ্লাই করেছি, বাট সামহাউ আই অপটেড আউট। মানে আমি মনে করেছি যে আমার রিয়েল এস্টেটেই আই হ্যাড মানে সামহাউ আমার কাছে মনে হয়েছে যে প্রবাবলি আই ক্যান ডেলিভার, প্রবাবলি দেয়ার ইজ অ্যান অপরচুনিটি টু এক্সপ্লোর মোর। অ্যান্ড এখানে এক ধরনের আমার কাছে মনে হচ্ছে ইট কুড বি অ্যান এন্টারপ্রেনিউরাল জার্নি ফর মি, যে আমি হয়তো এখান থেকে ইনোভেশনের অনেক সুযোগ পাবো। আমি খুব অল্প সময় আমি ডিজাইনের প্রেমে পড়ে গেলাম, যে কিভাবে বিল্ডিং ডিজাইনকে আরো বেশি আধুনিক করা যায়, কিভাবে কন্টেম্পোরারি করা যায়। এবং ওই জায়গা থেকে, ওই প্যাশন থেকে আমি ট্রাভেলিং শুরু করে দিলাম, যে আমি অনেক সময় খুব আর্লি অফ মাই ক্যারিয়ার আমি বিভিন্ন দেশে যাওয়া শুরু করলাম, আমি বিভিন্ন স্থাপত্য দেখা শুরু করলাম। এবং ওইগুলো থেকে হলো কি, যে আমার ডিজাইনের প্রতি এক ধরনের ভালোবাসা তৈরি হয়ে গেল। এবং আমি বলতে পারি যে প্রবাবলি এই জায়গাটা আমার ক্যারিয়ারে একটা বড় ভ্যালু অ্যাড করেছে, যে আমার ওই শিখার আগ্রহ। ইভেন এখনো কিন্তু আমি প্রচুর ট্রাভেল করি, ভ্রমণ করার চেষ্টা করি, এবং কোথাও গেলে ভ্রমণটা এরকম হয় না যে আমি খুব লেজার কাটাতে চাচ্ছি, এটা হয় যে আমি শিখতে যাচ্ছি। সে আমি ইউরোপে গেলাম, আমি কিন্তু গিয়ে দেখি যে আসলে ইউরোপের বিল্ডিং গুলো কিরকম হয়েছে বা কিরকম করছে, তারা কিভাবে তাদের আরবানাইজেশন গুলো করেছে, কিভাবে ভিক্টোরিয়ান বিল্ডিং গুলো বছর কা বছর এত চমৎকার ভাবে রয়ে গেছে। আমরা তো এখন ভিক্টোরিয়ান বিল্ডিং বলতে গেলে করি না, আমরা খুব মডার্ন বিল্ডিং করি। আমি যখন মডার্ন বিল্ডিং দেখতে যাই, আমি চায়নাকে পছন্দ করি, সিঙ্গাপুরকে পছন্দ করি, দুবাইকে পছন্দ করি, বিকজ দে আর মডার্ন সিটি না। তো আবার এর বাইরে গিয়ে ইভেন মালয়েশিয়া খুব মডার্ন হচ্ছে, থাইল্যান্ড খুব মডার্ন হচ্ছে। আবার দেখেন আপনি যখন ইউরোপে যান, আবার আপনি খুব এনশিয়েন্ট, খুব প্রাচীনতম জিনিস, বাট ভেরি বিউটিফুল, বছর কা বছর 100, 150, 200 বছরের বিল্ডিং, বাট এত চমৎকার ভাবে তারা করেছে। নট, আমি বলছি না যে ইউরোপে মডার্ন বিল্ডিং হচ্ছে না, আপনার শার্ড ওয়ান অফ দ্য টলেস্ট বিল্ডিং ইন লন্ডন, আমি বলবো যে মোস্ট টলেস্ট বিল্ডিং ইন লন্ডন, প্রায় কত 93 ফিট, ইজ এ চমৎকার আর্কিটেকচার। তো আমি যখন শার্ট দেখি, তো আমার কাছে মনে হয়েছে যে দেখেন এক জায়গায় মডার্ন অ্যান্ড ক্লাসিক, এটার কি চমৎকার কম্বিনেশন ইউরোপ। হ্যাঁ, বিশেষ করে তারা তাদের হেরিটেজটাকে ধ্বংস করেনি। কিন্তু আমরা অনেক সময় করি কি, আরবানাইজেশনের দিকে যেতে গিয়ে আমরা হেরিটেজটাকে নষ্ট করে ফেলি। কি ওরা তাদের হেরিটেজটাকে লালন করেছে, এট দ্য সেম টাইম আর মডার্নও করেছে। তো দুইটা জিনিসই কিন্তু লালন করা সম্ভব। আমি লালবাগের কেল্লা ভেঙে ফেলে আমি নতুন কিছু করার দরকার নাই, আমি লালবাগের কেল্লাকে ধারণ করে আমি আরবানাইজেশনে যেতে পারি। সো এই যে চিন্তা ভাবনাটা, যেটা ইউরোপে গেলে আমাদের এই মানে এই আই ওপেনিং গুলো হয়, সেটা আমি যখন চিটগং ক্লাবে যাই, আমি একজন চিটগং ক্লাবের মেম্বার, আমার কাছে খুব দুঃখ লাগে কি, মানে এটা হয়তো অনেকে অন্যভাবে নেবেন, যদি কোনো চিটগং ক্লাবের মেম্বার শুনে থাকেন বা কমিটি মেম্বার শুনে থাকেন, যারা ওই সময় চিটগং ক্লাবের হেরিটেজ, চিটগং ক্লাব একটা ব্রিটিশ ক্লাব, যেটা সেই 1800 সালের ক্লাব, কিন্তু আপনি চিটগং ক্লাবে গেলে এখন আর কোনো হেরিটেজের কোনো কিছু পাবেন না, কারণ এটা এত মডার্ন করা হয়েছে যে ওই হেরিটেজটাই মানে এখন আর নাই। বাট আপনি যদি শিলংয়ে যান, আপনি শিলং ক্লাবে যান, আপনি দেখবেন সেই পুরাতন ব্রিটিশ বিল্ডিংটাকে ওরা মানে বাইরে যেরকম ছিল ওরকমই আছে, ভেতরে খুব মডার্ন করেছে, টয়লেটের টাইলস ভেঙেছে, অনেক কিছু করেছে, ফ্লোরের টাইলস চেঞ্জ করেছে, বাট হেরিটেজটাকে বদলায়নি। আপনি এখানে গেলে এখনো ব্রিটিশ যে স্থাপত্য ওইটা খুঁজে পাবেন, কিন্তু আমাদের চিটগং ক্লাবে আসেন আপনি ওটা কিন্তু পাবেন না। আপনি দেখবেন যে পুরো একটা মডার্ন বিল্ডিং, যে এটা যে 150-200 বছরের পুরান একটা মানে ঐতিহ্য নিয়ে আছে, সেটা কিন্তু আপনি পাবেন না। তো এই জিনিসগুলো না, মানে আমি খুব অল্প বয়স থেকেই আমি এই জিনিসগুলোর আসলে আমি বলবো যে আমার মাথায় কাজ করা শুরু করে, যে এটাকে আসলে যেখানে হেরিটেজ আছে সেই হেরিটেজটাকে কিভাবে লালন করা যায়, যেখানে মডার্নাইজেশনের দরকার আছে সেটাকে হেরিটেজটাকে লালন করে কিভাবে মডার্ন করা যায়। এইটা করতে করতে একটা সময় গিয়ে আসলে আর অন্য কিছু ভাবা হয়নি, রিয়েল এস্টেটে থাকা হয়েছে। এবং আমি মনে করি যে যখনই একটা দেশের ইকোনমিক্যাল ট্রানজিশন হয়, ওইসব দেশগুলো আপনি যদি দেখেন, সেখানে রিয়েল এস্টেট প্লেড মানে পাইভটাল রোল, খুবই ভাইটাল একটা রোল কিন্তু প্লে করেছে। আপনি দুবাইতে দেখেন, আপনি যদি ব্যাক ইন 90s-এ যান, আপনি 90s-এ দেখবেন দুবাই একটা মরুভূমি ছিল, কিন্তু আজকে দুবাই একটা সিজলিং সিটি বলা হয় দুবাইকে। এর কারণ কি? কারণ পৃথিবীর সেরা সেরা রিয়েল এস্টেট গিয়ে ওখানে রিয়েল এস্টেট করেছে। আজকে দুবাইতে সবচেয়ে টলেস্ট বিল্ডিং গুলো, আপনি বুর্জ খলিফে যদি যান, 148 স্টোরি বিল্ডিং, আপনি সেখানে গেলে মনে হবে যে মানে টেকনোলজিক্যাল মার্ভেল বলা যায়, যেভাবে তারা ইঞ্জিনিয়ারিং গুলো করেছে। হ্যাঁ, তো এই যে জিনিসগুলো আমরা আমাদের দেশে এখন করছি, আমাদের দেখেন 40 তলা বিল্ডিং হচ্ছে, 50 তলা বিল্ডিং হচ্ছে,
আমরা আমাদের গ্রুপ থেকে করছি, ঢাকায় 35 তলা বিল্ডিং করছি গুলশান এভিনিউতে। এই যে আমরা ভার্টিক্যালি গ্রো করার, আমাদের যেহেতু জায়গা কম, আমরা ভার্টিক্যালি যাওয়ার সুযোগ আছে, টেকনোলজিক্যালি অ্যাডভান্সমেন্টের সুযোগ আছে, এবং ইনফ্যাক্ট ওই যে বললাম যে ইকোনমিক্যাল ট্রানজিশনের সাথে সিটি ডেভেলপমেন্টের কিন্তু একটা সম্পর্ক আছে। ওইটা আমি যখন ভাবছিলাম যে আমাদের দেশের যেভাবে জিডিপি গ্রোথ হচ্ছিল, এবং একটা পর্যায়ে বিগত 10 বছরে আপনি দেখবেন যে খুবই সাস্টেইনেবল গ্রোথ আমাদের। হয়তো এখন প্যান্ডেমিকের কারণে এবছর আমাদের গ্রোথটা একটু কমেছে, তারপরেও তো কমার পরে 5.5% গ্রোথ হয়েছে আমাদের লাস্ট ফিনান্সিয়াল ইয়ারে। তো এই যে আমরা খুবই পজিটিভ গ্রোথে যাচ্ছিলাম, তখন আমার কাছে একটা জিনিস মনে হচ্ছিল যে বাংলাদেশে এই ইকোনমিক গ্রোথের সাথে রিয়েল এস্টেট একটা বড় রোল প্লে করবে, এবং তাই হয়েছে। কিন্তু আপনি জিডিপিতে কন্ট্রিবিউশন বলেন, আরবানাইজেশনের কন্ট্রিবিউশন বলেন, আপনি সরকারিভাবে কতগুলো ডেভেলপ হয়েছে, কয়টা মানুষকে আমরা একসময় জায়গা দিয়েছি, রাজুকে প্লট দেওয়া হয়েছে, সিডিওতে প্লট দেওয়া হয়েছে, কিন্তু একটা প্লট 5 কাঠার একটা প্লট একটা মানুষকে দিলে একজন মানুষকে আপনি সার্ভ করলেন। বাট ওই 5 কাঠা মিলে যখন 1 বিঘা জায়গা হয়ে যাচ্ছে, 4 জন মিলে একটা 1 বিঘা জায়গা হচ্ছে, সেখানে যখন একটা ভার্টিক্যালি একটা 15-20 তলা বিল্ডিং হচ্ছে, তখন কিন্তু আপনি অনেক মানুষকে সার্ভ করতে পারছেন। ওখানে যদি 100টা মানে অ্যাপার্টমেন্ট করা যায় বা 100টা ফ্ল্যাট করা যায়, সেক্ষেত্রে কিন্তু আপনার কমিউনিটি লিভিং হচ্ছে, পাশাপাশি অনেকগুলো মানুষের আবাসনের সংকট কিন্তু দূর হয়ে যাচ্ছে। এবং আপনি যখন একজন প্রফেশনাল ডেভেলপারকে দিয়ে আপনার বিল্ডিং বানাচ্ছেন, আপনার এখানে অনেক মডার্ন বিল্ডিং হচ্ছে, ইকুইপ বিল্ডিং হচ্ছে, টেকনোলজিক্যাল সাউন্ড বিল্ডিং হচ্ছে। তো এইগুলো জায়গা থেকে মূলত আসলে আমি মনে করি যে আমার হয়তো রিয়েল এস্টেটের আমার এই যে লম্বা কেরিয়ার, এটার একটা ওয়ান অফ দ্য রিজন আর কি। থ্যাংক ইউ ভাইয়া। আর ভাইয়া এর বাইরেও মানে শুধু হচ্ছে রিয়েল এস্টেট এজেন্সি না বা এই রিলেটেড ক্যারিয়ার না, আমি এর বাইরেও কিছু প্রশ্ন করব। তার মানে হচ্ছে ধরা যাক যে টিমের মধ্যে টিম বিল্ডিং, টিম ওয়ার্ক এবং লিডারশিপ এই জিনিসগুলো নিয়ে। তবে তার আগে একটু দর্শকদের কিছু প্রশ্ন ছিল, সেটা আমরা একটু নিয়ে নেই। দর্শকরা জানতে চেয়েছিলেন যে আমাদের দেশের প্রেক্ষাপটে রিয়েল এস্টেট এজেন্সি কিংবা হচ্ছে রিয়েল এস্টেট সেক্টরে ক্যারিয়ার অপরচুনিটিস কেমন, যে কারা এই সেক্টরে আসলে ভালো করবে বা কাদের জন্য আসলে আসা উচিত না। আচ্ছা, এটা খুবই ভালো একটা প্রশ্ন রাতুল। আপনি দেখেন আমরা কিন্তু আমাদেরও কিছু ব্যর্থতা আছে। এই কারণে বলি, আমরা বাংলাদেশে আপনি যদি ইন্ডাস্ট্রি ওয়াইজ চিন্তা করেন, আমরা হয়তো এখনো নিজেদেরকে সেবা খাত বলছি, বাট রিয়েল এস্টেট আসলে ডেফিনেটলি এটা একটা সার্ভিস ইন্ডাস্ট্রি, মানে সার্ভিস খাত, কিন্তু এটা আসলে একটা বড় ইন্ডাস্ট্রি ইন এ সেন্স। এখানে যে পরিমাণ ইকুইপমেন্ট লাগে, যে পরিমাণ লোকজন লাগে, লোকবল লাগে, এটা আসলে একটা ইন্ডাস্ট্রির চেয়ে কোনো অংশে কম না। এবং এটার যদি কন্ট্রিবিউশন টুয়ার্ডস জিডিপি দেখেন, which is not less than direct contribution তো not less than 8%, বাট ইনডিরেক্ট কন্ট্রিবিউশন দেখলে আপনি দেখবেন যে 15-16%। তাহলে এই যে বিশাল একটা কন্ট্রিবিউশন জিডিপিতে, সেই তুলনায় আমরা কিন্তু আমাদের ব্র্যান্ডিংটা প্রপারলি করতে পারিনি ইন্ডাস্ট্রি ওয়াইজ, যেটা বিজিএমই খুব সফলভাবে করেছে। তারা 12% কন্ট্রিবিউট করে, যেভাবে তারা সরকারের সাথে বিভিন্ন ইস্যুতে বার্গেন করতে পারে, যেভাবে তাদের যে 4 মিলিয়ন ওয়ার্কারের সুখ দুঃখের গল্প তারা তুলে ধরতে পারে, উইথ ডিউ রেসপেক্ট বলছি আমি তাদেরকে, ডেফিনেটলি দে হ্যাভ এ ট্রিমেন্ডাস কন্ট্রিবিউশন। তাদের কারণে আমাদের এক্সপোর্ট বাড়ছে, তাদের কারণে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশন বাড়ছে, দ্যাটস অ্যাবসলিউটলি মানে স্যালুট টু দ্যাম। বাট এট দ্য সেম টাইম আমাদের কন্ট্রিবিউশনটা কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারি। আমাদের যে 4 মিলিয়ন ওয়ার্কার আছে, সেটাকে কিন্তু আমরা এস্টাবলিশ করতে পারিনি। আমাদের যে হোয়াইট কলার পিপল আছে অনেক, আর্কিটেক্ট, ইঞ্জিনিয়ার্স, মার্কেটিং প্রফেশনালস, অ্যাকাউন্ট্যান্ট, ফাইন্যান্স এক্সপার্ট, এই যে সেলস এন্ড মার্কেটিং প্রফেশনালস, এই যে বিশাল একটা কর্মক্ষেত্র, এখানে যে নিয়ারলি 500,000 পিপল কাজ করেন, যাদেরকে আমরা হোয়াইট কলার পিপল বলি। আপনি গার্মেন্টস পিপলদেরকে দেখবেন যে তাদের ব্লু কলার এমপ্লয়িজ অনেক, মানে শ্রমিকদের সংখ্যা অনেক বেশি। আমাদের ইন্ডাস্ট্রিতেও শ্রমিকদের সংখ্যা যদি আপনি তুলনা করেন, সরকারি তথ্য মতে আপনি দেখবেন যে 4 মিলিয়ন, বাট আপনি যদি পুরা ইন্ডাস্ট্রিকে তুলনা করেন, কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রি, রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রি, তাহলে দেখবেন ইট ইজ অ্যাবাউট 5.5 মিলিয়ন, মানে 55 লক্ষের মতো। আর সাথে হোয়াইট কলার পিপল যদি আপনি অ্যাড করেন, দ্যাট উড বি অ্যারাউন্ড 6 মিলিয়ন। এই যে এত বড় একটা ইন্ডাস্ট্রি, সেখানে যে জব অপরচুনিটি, এখানে তো অনেক বেশি অপরচুনিটি থাকার কথা, এবং অপরচুনিটি আছে, কিন্তু সমস্যাটা হচ্ছে আমরা আমাদের জায়গা থেকে প্রবাবলি, আপনারা হয়তো মনে করেন যে রিয়েল এস্টেট কোম্পানি মানে হচ্ছে প্রবাবলি র্যাঙ্কস প্রপার্টিজ, প্রবাবলি শান্তা প্রপার্টিজ, প্রবাবলি বিটিআই, এইরকম কিছু কোম্পানি মনে করেন, দোজ আর ভেরি স্ট্রাকচার্ড। কিন্তু বাংলাদেশে যে রেজিস্টার্ড
রিয়েল এস্টেট কোম্পানির সংখ্যা 1200-এরও অধিক, তাহলে এটা কিন্তু জানেন না অনেকেই। এখন দেখেন, আপনি ব্যাংকিং সেক্টরে আপনি 1200 ব্যাংক নাই, ইন্স্যুরেন্স কোম্পানি 1200 নাই, তাইলে আপনি দেখেন জব ক্ষেত্রে যদি আপনি দেখেন, আপনি তো চিন্তা করবেন কি কত বেশি অপরচুনিটিস কোন জায়গায় আছে, কোন জায়গায় কাজের সুযোগ অনেক বেশি আছে। তাহলে যেখানে প্রতিষ্ঠানের সংখ্যা বেশি সেখানে কিন্তু কাজের সুযোগও বেশি। তাহলে আপনি যেখানে রেজিস্টার্ড সংখ্যাই আছে 1200-এর উপরে, আনরেজিস্টার্ড মিলে 2000 হবে, তাহলে আপনার অপরচুনিটিস অনেক বেশি। অ্যাট দ্য সেম টাইম আমি বলবো যে সিটি আরবানাইজেশনের কারণে এই সংখ্যাগুলো সামনে আরো বাড়বে। একটা সময় আমরা মনে করেছি যে সংখ্যাটা শুধুমাত্র মনে হয় ঢাকা এবং চিটাগং, বাট এখন আমরা দেখছি যে আরবানাইজেশনটা ডিভিশনাল পর্যায়ে চলে যাচ্ছে। এখন সিলেটে হচ্ছে, খুলনায় হচ্ছে, রাজশাহীতে হচ্ছে, বগুড়া যদিও ডিভিশন না বাট বগুড়াতে অনেক ডেভেলপমেন্ট হচ্ছে, কুমিল্লাতে হচ্ছে। তো আস্তে আস্তে ইভেন বরিশালেও কিন্তু হচ্ছে অনেক কাজ। তাহলে এই যে অপরচুনিটিস গুলো আস্তে আস্তে বড় হচ্ছে, সেখানে কিন্তু আমাদের অনেক লোক লাগবে এবং কোয়ালিটি পিপল লাগবে। আমি অনেক সময় দুঃখ করে বলি যে আমরা যখন জব অপরচুনিটিস এর জন্য বিজ্ঞাপন দিই, ইট কুড বি ইন ওই যে অনলাইনে হতে পারে, বিডি জবসে হতে পারে, কিংবা আমাদের ওয়েবসাইটে হতে পারে, যখনই দেই প্রচুর অ্যাপ্লিকেশন আসে। সে ফর এক্সাম্পল আমি যদি এখন বলি যে আমার 10 জন সেলস প্রফেশনাল দরকার, আই টেল ইউ রাতুল, in 1 week time I would receive around thousands of application, but আমি যখন তাদের not less than, বেশি হতে পারে, for a 10 position। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমি যখন ইন্টারভিউ করতে যাব, ওই 10 জন খুঁজে পেতে আমার কিন্তু প্রচন্ড রকম ব্যাক পেতে হবে। এর কারণ হচ্ছে প্রচুর লোক আছেন কিন্তু তারা তাদেরকে তৈরি করছেন না। প্রচুর অপরচুনিটিস আছে কিন্তু সেই অপরচুনিটিস নেয়ার মতো স্কিল সেট নাই। আমরা তো একটা সময় মনে করতাম যে প্রবাবলি আপনার খুব বেশি ফাংশনাল স্কিল দরকার। হ্যাঁ, ফাংশনাল স্কিল দরকার, ডেফিনেটলি দরকার। ফাংশনাল স্কিল বলতে গেলে আপনি বলবেন যে একজন অ্যাকাউন্টেন্ট, তার অ্যাকাউন্টিং নলেজ তো ডেফিনেটলি লাগবে। একজন ইঞ্জিনিয়ার, সে যদি মার্কেটিং পড়ে আসে কিংবা বাংলা পড়ে আসে, তাকে দিয়ে তো আমার ইঞ্জিনিয়ারিং হবে না। সো যেইসব ফাংশনাল জায়গাগুলোতে ফাংশনাল স্কিল লাগবে, কিন্তু এর পাশাপাশি এই ফাংশনাল স্কিলের জন্য আপনি লিডারশিপের কথা বলছিলেন, আমরা এখন লিডারশিপটা কিন্তু খুব আর্লি স্টেজ থেকে চাই। একজন সেলস এক্সিকিউটিভ বা একজন মার্কেটিং এক্সিকিউটিভ, তার যদি লিডারশিপ স্কিল থাকে, ইন 5 years টাইম দেখবেন যে সে একটা কোম্পানির সিএক্সও পজিশনে চলে যেতে পারে। আমরা কিন্তু যারা এখন মডার্ন ম্যানেজমেন্টে বিশ্বাসী, আমরা কিন্তু এখন উই ডোন্ট কনসিডার দ্য এজ, ইভেন উই ডোন্ট কনসিডার দ্য সার্ভিস ইয়ার, যে একটা লোক একটা প্রতিষ্ঠানে কত বছর কাজ করেছে, তার কি 10-20 বছরের অভিজ্ঞতা হলো কিনা, তার চুলদাড়ি পাকলো কিনা, তাহলে তারে আমি ডিপার্টমেন্টাল হেড বানাবো বা সিএক্সও বানাবো। এটা কিন্তু আজকাল মডার্ন ম্যানেজমেন্ট কেউ ভাবে না। আমরা ভাবি যে ওয়েদার হি ইজ ক্যাপেবল টু চপ দ্য উড, কাটার মতো সে ক্যাপেবল কিনা, দ্যাট ইজ তার ওই স্কিল আছে কিনা। যদি থাকে তাহলে 2 বছর 3 বছরে সে একটা মার্কেটিং হেড হতে পারে, 5 বছরে সে একটা সিএক্সও পজিশনে যেতে পারে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমরা ওই স্কিল সেট গুলো পাই না। ফাংশনাল স্কিল তো দরকারই আছে, পাশাপাশি যে এই ধরনের সফট স্কিলের কথা আজকে আমরা বলে আসছি, অনেক দিন থেকে আমরা বলছি, ইভেন মাইন্ডসেটে অনেক প্রবলেম আছে। আমি দেখলাম যে আপনারা একটা মাইন্ডসেট নিয়ে একটা প্রোগ্রাম করেছেন, খুবই ভালো হয়েছে। মাইন্ডসেটটাই হয়েছে যে আমার চাকরি কেন দরকার, আমার চাকরি দরকার আমার পরিবার চালানোর জন্য। কিন্তু এই মাইন্ডসেটটাকে কিন্তু আসলে ভাঙতে হবে। আপনি চাকরি দরকার আপনার প্রতিষ্ঠানে কন্ট্রিবিউট করার জন্য, আপনি চাকরিটাকে কন্ট্রিবিউশন চিন্তা করেন, কন্ট্রিবিউশন টুয়ার্ডস দ্য কোম্পানি। আপনি কতদিন, আপনি যদি চাকরি চিন্তা করেন তাহলে আপনি 9টা 5টা হিসাব করবেন, ও 9টা 6টা হিসাব করবেন। বাট আমি আসলে 9টা 6টা দেখার দরকার নাই, আমি দরকার যে আপনার থেকে আমি আউটপুটটা কি পাচ্ছি। আপনি 9টা 6টা কাজ করেও আপনি যদি স্মরণ ঘটাতে না পারেন তাহলে তো আমার কোনো লাভ নাই, স্মরণ না ঘটলে তো কাজ হবে না। আপনি 2 ঘন্টা কাজ করেন, দ্যাটস এনাফ, আপনি কন্ট্রিবিউট করছেন। কিন্তু আসলে দেখা যাচ্ছে যে অধিকাংশ লোকই আসলে কন্ট্রিবিউট করতে আসে না, তারা ওই চাকরি করতে আসে। এই কারণে হয় কি, ওই তাদের ডেভেলপমেন্ট গুলো হয় না, ওই কারণে তারা লিডার হইতে পারে না। একটা পর্যায়ে গিয়ে তারা হয়তো ওই নিজেদেরকে খুব স্মার্ট, আমি বলবো স্মার্ট ক্লার্ক হিসেবে খুব প্রতিষ্ঠিত করতে পারে উইথ ডিউ রেসপেক্ট, কিন্তু নিজেদেরকে লিডার হিসেবে প্রতিষ্ঠিত করতে পারে না। নট নেসেসারিলি আপনাকে লিডার হইতে গেলে আপনাকে সিইও হইতে হবে, আপনাকে সিএক্সও হইতে হবে। আপনি একজন এক্সিকিউটিভ হিসেবেও নিজের লিডারশিপ প্রমাণ করতে পারেন। কিন্তু তো আমরা এই জায়গায় নানান ধরনের গ্যাপ দেখতে পাচ্ছি। আমরা এই জায়গায় মানুষের মধ্যে এক ধরনের শর্টকাট খোঁজার একটা প্রবণতা দেখতে পাচ্ছি, যে আমি কিভাবে শর্টকাট খুঁজবো, কিভাবে ঢুকলাম, কিভাবে আমার বেতন বাড়াবো, এখানে 6 মাস বা 1 বছর
তারপরে আরো একটা কোম্পানিতে সিভি দিয়ে দিলাম, আসলে তো লোকটা লাগবে, তো ওখানে গিয়ে আরো 6 মাস বা 1 বছর, দেখা গেল 5 বছরে 5টা কোম্পানি আপনি চেঞ্জ করলেন। ওই কোম্পানিগুলোকে আপনি কি দিলেন, ওই কোম্পানিগুলো থেকে আপনি কি নিলেন, দুটোই কিন্তু হিসাব করতে হবে। আপনি হয়তো বেতনটাই নিয়েছেন, বাট ওই কোম্পানিতে কি দিলেন, আপনি কি শিখলেন, এবং দিন শেষে ওই লোকগুলোকে কিন্তু কেউ মূল্যায়ন করে না। কাদেরকে মূল্যায়ন করে? যে মানুষগুলো দেখে যে একটা মানুষের কনসিস্টেন্সি আছে তার ক্যারিয়ারের মধ্যে। আপনি মনে করেন একজন সেলস প্রফেশনাল, আপনি যদি শুধু ঘুরতেই থাকেন, 5টা কোম্পানি 5 বছরে চেঞ্জ করেন, আপনার কাস্টমার আপনাকে বিশ্বাস করবে না। হ্যাঁ, তাহলে আপনার কাস্টমারের বিশ্বাসযোগ্যতা অর্জন করাটাও কিন্তু আপনার দরকার। আপনি যদি একটা 5 বছরে 5টা চেঞ্জ না করে 5 বছরে একটা প্রতিষ্ঠানের থেকে তারপরে চেঞ্জ করেন, মানুষ মনে করবে এই লোকটার আসলে কনসিস্টেন্সি আছে, তার একটা লয়ালিটি আছে, তার কমিটমেন্ট আছে টুয়ার্ডস দ্য কোম্পানি এন্ড টুয়ার্ডস দ্য কাস্টমার। তাহলে আপনি রিয়েল এস্টেটে যদি চিন্তা করেন, রিয়েল এস্টেট কিন্তু ওভার ট্রেডিং না, কিন্তু আপনি মনে করেন একটা গাড়ি ব্যবসা করবেন, আপনি একটা গাড়ি আপনার কাস্টমারকে দেখালেন, একটা দেখিয়ে আপনি গাড়িটা ইম্পোর্ট করলেন, আপনার পোর্টে আসলো, সে গাড়িটা আপনি সিএনএফ করে ক্লিয়ার করে কাস্টমারকে চাবি বুঝাই দিলেন, গাড়ি কিন্তু নিয়ে চলে গেল। অ্যাপার্টমেন্টের ক্ষেত্রে কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে তাই হয় না। কিন্তু আপনি একটা গ্রিনফিল্ডে একটা অ্যাপার্টমেন্ট বিক্রি করেন, সেই অ্যাপার্টমেন্ট তৈরি হতে কোথাও 3 বছর, বড় প্রজেক্ট হলে 4 বছর 5 বছরও লেগে যায়। তাহলে আপনি যখন একটা 15-20 তলা বিল্ডিং 5 বছরে হ্যান্ড ওভার করছেন, আপনি যে লোকের কাছে অ্যাপার্টমেন্টটা বিক্রি করলেন, আপনি যদি তাকে চাবিটা দিয়ে যান, তাহলে তার সাথে রিলেশনশিপটা আপনার কিরকম থাকছে সেটা আপনাকে চিন্তা করতে হবে। ওই কাস্টমার আপনার প্রতি যে বিশ্বাসযোগ্যতা বা আপনার প্রতি যে লয়ালিটি তৈরি হবে, কোম্পানির পাশাপাশি আপনার প্রতিও এক ধরনের বিশ্বস্ততা কিন্তু তৈরি হয়ে যাবে। সেটা কিন্তু আপনাকে ফিউচারে আপনাকে লিডার হতে সাহায্য করবে এবং একটা লং টার্ম রিলেশনশিপ বিল্ডিং এ আপনাকে কিন্তু সহায়তা করবে। আদার দেন দিস, আপনি শুধু ঘুরতেই থাকবেন এবং একটা পরে আপনি দোষ দিবেন যে অর্গানাইজেশন আপনাকে দেখে নাই, আপনি দোষ দিবেন বাজারে চাকরি নাই, আপনি দোষ দিবেন যে লিডারশিপ তৈরি করার সুযোগ আপনাকে কেউ দেয় নাই। আলটিমেটলি কিন্তু প্রতিনিধি আপনারই হবে। রাতুল, আসলে সুযোগটা তৈরি করে নিতে হবে। অ্যাবসলিউটলি। এবং সেটার জন্য ডেফিনেটলি ইউ নিড এ প্ল্যাটফর্ম। আপনাকে সেই প্ল্যাটফর্ম দেওয়া হবে, কিন্তু সেই প্ল্যাটফর্মটা পাওয়ার পরে সেই প্ল্যাটফর্মটা যদি আপনি নিজে কাজে না লাগান, তাহলে তো আপনাকে কেউ আসলে এই যুগে এসে আপনাকে কেউ কিন্তু ওই যে বললাম, কেউ সিএক্সও বানিয়ে দিবে না, কেউ হেড অফ মার্কেটিং বানিয়ে দিবে না। রাইট। আর ভাইয়া দুপুরে হচ্ছে আপনার সাথে যখন কথা বলছিলাম আমরা আজকের এপিসোডটা নিয়ে, তখন আপনি একটা জিনিস মেনশন করেছিলেন যে যত বড় ভিশনারি হোক, একা কিন্তু কেউ বেশি দূর যেতে পারে না। সো সেখানে একটা টিম ম্যানেজমেন্ট, টিম ওয়ার্ক এবং টিম বিল্ডিং এর একটা ব্যাপার থাকে। তো টিম ওয়ার্কের গুরুত্বটা এটা নিয়ে যদি আপনি কিছু বলেন, কারণ অনেকের ধারণা থাকে কি যে আমি হয়তো সুপারম্যান, আমি সুপারম্যানের মতো অনেক কিছু একা হয়তো করে ফেলবো। তো এই যে এই বাবলটা ভাঙা, এই জিনিসটা নিয়ে যদি কিছু বলেন। অনেকেই ভাবে যে কি একটা প্রতিষ্ঠানের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি। আপনি যদি একজন সেলস হেডকে জিজ্ঞেস করেন, ও বলবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সেলস বাড়ানো। আপনি যদি একজন রেভিনিউ হেডকে জিজ্ঞেস করেন, সে বলবে যে না, আপনার রেভিনিউ বৃদ্ধি করা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, কারণ রেভিনিউ ছাড়া তো কোনো কিছু চলবে না। আপনি যদি বলেন যে একজন মার্কেটিং এক্সপার্টকে জিজ্ঞেস করেন, সে বলবে যে না, ওই কোম্পানির মার্কেট শেয়ার বাড়ানো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যদি একজন ব্র্যান্ড হেডকে জিজ্ঞেস করেন, সে বলবে যে ব্র্যান্ড ইকুইটি বাড়ানো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। আপনি একটা কাস্টমার সার্ভিসকে জিজ্ঞেস করেন, কাস্টমার সার্ভিস হেডকে, সে বলবে যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে কাস্টমার লয়ালিটি বৃদ্ধি করা। কিন্তু প্রকৃতপক্ষে আমার দৃষ্টিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটা প্রতিষ্ঠানের টিম বিল্ড করা। আপনি যদি লয়াল কাস্টমার তৈরি করতে চান, আপনি যদি সেলস বাড়াতে চান, ব্র্যান্ড ইকুইটি বাড়াতে চান, রেভিনিউ বাড়াতে চান, তার আগে সবচেয়ে বেশি দরকার হচ্ছে একটা টিম তৈরি করা, যে টিম অ্যালাইন হয়ে কাজ করবে। এখন দেখেন, আমি ওই দিনও আমার একটা টাউন হলে বলছিলাম যে আমাদের সমস্যাটা হয় কি, আমরা বলছি যে আমাকে নাম্বার 1 কোম্পানি হতে হবে। ওকে ফাইন, তো নাম্বার 1 কোম্পানি হওয়ার জন্য কি করতে হবে? কেউ বলছেন যে আমার সেলস টিম বলছে স্যার প্রচুর সেল করতে হবে, 100 কোটি টাকা, 200 কোটি টাকা, 300 কোটি টাকা, 500 কোটি টাকা, এভাবে করে একটা প্রজেকশন কিন্তু তৈরি হয়ে গেল। তাহলে আমাকে যদি 1 নাম্বার হতে হয়, আমাকে যদি 1000 কোটি টাকা বিক্রি করতে হয়, সে লাইক 5 বছর পরে, আমি আজকে থেকেই দেখছি যে টার্গেট করছি যে আমাকে 1000 কোটি টাকার রেভিনিউতে যেতে হবে বা 1000 কোটি টাকার সেলসে যেতে হবে। আমার ব্র্যান্ড টিম, ব্র্যান্ড হেড কি বলছে যে না, আমাকে ব্র্যান্ড ইকুইটি বাড়াতে হবে, আমাকে এমন যেন হয় মানুষের পারসেপশন হয় যে নাম্বার 1 ব্র্যান্ড হচ্ছে আমরা। ঠিক তেমনি কাস্টমার সার্ভিসে চিন্তা করবে যে আমার কাস্টমার রিটেনশন বাড়াতে হবে, কাস্টমার রিটেনশন বাড়ানোর জন্য আমার সার্ভিস বাড়াতে হবে,
আমার সার্ভিস বাড়লে আমার লয়ালিটি, কাস্টমার লয়ালিটি বাড়বে, আমার সেল বাড়বে, রেভিনিউ বাড়বে, সবই বাড়বে, বিকজ আমি রিপিট কাস্টমার পাবো। এখন আপনি দেখেন এই সবকিছু করতে গিয়ে ফোকাসটা হচ্ছে নাম্বার 1 এর দিকে, যে আমরা মনে করছি যে আমাকে নাম্বার 1 হইতে হবে। সে আমি তাদেরকে তখন এক্সাম্পল দিলাম যে মনে করো যে আমরা ভাবছি যে আমরা সিলেটে যাব, তো আমাদের গন্তব্য হচ্ছে সিলেট, মানে সিলেট হচ্ছে নাম্বার 1। তো আমি এক জায়গায় লিখলাম সিলেট, আরেক জায়গায় লিখলাম যে নাম্বার 1। তাহলে আমরা ফোকাস করছি কিন্তু সিলেটে, কিন্তু আমি যখন সিলেটে ফোকাস করছি, দ্যাট ইজ নাম্বার 1 হওয়ার জন্য ফোকাস করছি, আমি মাইট বি আমি সিলেটে নাও পৌঁছাতে পারি। কেন? আমি যদি রাস্তা ভুল করে ফেলি, আমি বরিশাল চলে যেতে পারি, আমি রংপুর চলে যেতে পারি, আমি ঢাকায়ও চলে যেতে পারি, অন্য কোথাও অন্য কোনো গন্তব্যে চলে যেতে পারি। তাহলে ফোকাস গন্তব্যে না হয়ে ফোকাসটা হওয়া উচিত রাস্তায়, সড়কে। আমি যদি রাস্তা ভুল না করি তাহলে কিন্তু আমার গন্তব্যে আমি যেতেই পারবো, কিন্তু আমি ফোকাসটা যদি রং জায়গায় করে বসি তাহলে রাস্তা ভুলে যাব। হ্যাঁ, তাহলে রাস্তাটা হচ্ছে আসল জায়গা। তো আমাকে সেই রাস্তাটা ঠিক করার জন্য আমাকে টিম তৈরি করতে হবে আগে, যে টিমটা একসাথে একই রোডে একই সাথে দৌড়াবে। তাহলে আমি আরেকটা কথা বলি যে অনেকে, আমি আজকেও আমার একটা টিম মিটিং এ আমি কথাটা বলছিলাম যে অনেকে বলে যে কর্পোরেট পলিটিক্স এর কথা। সো আমি আমার টিম মেম্বারদেরকে বললাম যে বলো তো ভাই, তোমার চোখে কর্পোরেট পলিটিক্স কি? তো একজন বললো যে কর্পোরেট পলিটিক্স হচ্ছে যে সে আমার একজন টিমমেট বা আমার একজন ডিপার্টমেন্টের কারোর সাথে আমার মতের মিল হচ্ছে না, সে আমার ভালো চাচ্ছে না, সে আমার পিছনে কথা বলছে, সে ব্যাক বাইটিং করছে, সে আমার ভালো সহ্য করতে পারছে না। এটা এক ধরনের রাজনীতি। আচ্ছা, তারপরে আচ্ছা আরেকজনকে জিজ্ঞেস করলাম আপনার কাছে কি? তো সে বলছে যে প্রফেশনালিজম, প্রফেশনাল জেলাসি থেকে হতে পারে, প্রমোশন, পজিশন, এই জিনিসগুলোতে এক ধরনের কম্পিটিশন, সেই কম্পিটিশনে কে আগে যাবে কে পিছিয়ে যাবে, সেটাও এক ধরনের পলিটিক্স, যে আমি আগে চলে যাচ্ছে, আমাকে পিছন দিয়ে টেনে ধরা হচ্ছে যাতে আমি যেতে না পারি। সো ইটস এ পলিটিক্স। আমি বললাম দেখো, তোমাদের সাথে আমার কথা হয়তো মিলবে না, বাট আমার কাছে কর্পোরেট পলিটিক্স অন্য জিনিস। আমি বললাম দেখো, যে এমন হতে পারে তোমার ডিপার্টমেন্টে তুমি কাজ করো, তুমি ডিপার্টমেন্টের হেড, তোমার ডিপার্টমেন্টের টিম মেম্বাররা কি ভাবে তুমি সেটা পাত্তা দাও না। অ্যাজ এ টিম লিডার তোমার মেম্বাররা কি ভাবছে সেটা তুমি একদম পাত্তা দাও না, তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নাও, তুমি তোমার মতো কাজ করো। তাহলে এক ধরনের ইগনোর করছো তুমি তোমার টিম মেম্বারদের, ডিসরিগার্ড করছো তোমার টিম মেম্বারদের। আবার তুমি যখন ইন্টার ডিপার্টমেন্ট কাজ করছো, তুমি যখন সেলসে কাজ করছো, তোমার মার্কেটিং কি চিন্তা করছে সেটা তোমার মাথায় নেই, বা মার্কেটিং বা ব্র্যান্ড কি ভাবছে সেটা তোমার মাথায় নেই, কাস্টমার সার্ভিস কি ভাবছে তোমার মাথায় নেই, ফিনান্স কি ভাবছে মাথায় নেই, তুমি তোমার মতো কাজ করছো। এটাও এক ধরনের ইগনোরিং টেন্ডেন্সি, এটাও এক ধরনের ডিসরিগার্ড। তাহলে আমার দৃষ্টিতে তুমি পলিটিক্স করছো, কারণ তুমি তোমার মতো চিন্তা করছো, অন্যরা কি ভাবছে সেটা তুমি চিন্তা করছো না, অন্যের চিন্তা ভাবনার কোনো মূল্য তোমার কাছে নাই, সো তুমি ইউ আর এ পলিটিশিয়ান। তাইলে টিম বিল্ডিং করার জন্য এই পলিটিক্সটা থেকে বেরিয়ে আসতে হবে। আচ্ছা, আমার অন্যজন কি ভাবছে সেটাকে গুরুত্ব দিতে হবে, নট নেসেসারিলি তার চিন্তার ভাবনার সাথে আমি একমত হব। উই ক্যান ডিবেট, হেলদি ডিবেট হয়। আমাদের কোম্পানিতে আমরা টাউন হল করি। টাউন হল ইজ এ ওপেন প্ল্যাটফর্ম ওয়্যার একজন জুনিয়র এক্সিকিউটিভ ক্যান স্পিক আউট, ও তার চিন্তা ভাবনা শেয়ার করতে পারে। আমাদের এখানে আমরা ম্যানকম মিটিং করি, ম্যানেজমেন্ট কমিটি মিটিং। আমি আমার ম্যানেজমেন্ট কমিটির প্রত্যেকটা মেম্বারকে বলছি, ইউ লাভ ইউর টিম রাইট? ইয়েস। আমি সেই ম্যানেজমেন্ট কমিটির প্রত্যেকেই আবার টিম মেম্বার। সো ওয়েন ইউ আর দ্য ম্যানকম মিটিং, তুমি যদি তোমার টিম মেম্বারদের চেয়ে এই টিম মেম্বারদেরকে ভালোবাসতে না পারো, তাইলে কিন্তু তুমি কিন্তু ডিরেইলড হয়ে গেলে। কারণ ম্যানকম টিমটা হচ্ছে ইজ এ ভেরি স্ট্রং টিম, যারা কিন্তু একটা প্রতিষ্ঠান চালায়, যারা সিএক্সও, ডিপার্টমেন্টাল হেড, তারাই তো ম্যানকম টিম মেম্বার হয়। তো আপনি দেখেন যে দেখা গেল যে সে তার টিমকে ভালোবাসে, তাইলে সে তার টিমের স্বার্থে ফাইন্যান্স হেডের সাথে সে ডিবেট করছে, কোম্পানির স্বার্থে না। কিন্তু সে মার্কেটিং হেডের সাথে ডিবেট করছে কার স্বার্থে? তার টিমের স্বার্থে, নট ফর দ্য সেক অফ দ্য কোম্পানি। তখনই কিন্তু টিম বিল্ডিংটা হচ্ছে না। তাইলে ফার্স্টে আগে অ্যালাইন হতে হবে যে আমরা যারা টপে বসে আছি, আমরা যারা সিএক্সও আছি, আমরা যারা হেড আছি, আমরা আগে অ্যালাইন হইতে হবে, আমরা আমাদেরকে আগে ভালোবাসতে হবে, এজ এ টিম বিশ্বাস করতে হবে যে আমরা টিম, ডেসপাইট অফ আওয়ার আলাদা আলাদা আইডেন্টিটি, যে আমি সেলস হেড, আমি মার্কেটিং হেড, আমি ব্র্যান্ড হেড, আমি
কাস্টমার সার্ভিস হেড, আমি ফাইন্যান্স হেড, অসুবিধা নাই, বাট উই আর এ টিম। এটা যখন হবে, আমাদের ডাউনলাইনে যারা আছে তারাও নিজেদেরকে টিম ভাববে কিন্তু। এবং এই যে টিম বিল্ডিং প্রসেসটা, এটা যখন আমরা প্রপারলি করতে পারবো, তখনই কিন্তু আমি ওই সিলেটে পৌঁছাতে পারবো, দ্যাট ইজ গন্তব্যে পৌঁছাতে পারবো। নাহলে কিন্তু রাস্তা এক একজন এক এক দিকে দৌড়াতে শুরু করবে, রাস্তা কিন্তু হারাই যাবে। এবং এই রাস্তা যখন হারিয়ে যাবে, তখন এর গন্তব্য আমার কাছে ধরা দিবে না। তাহলে আমি আর নাম্বার 1ও হইতে পারবো না, আমি ওই 1000 crore রেভিনিউ পাবো না, 1000 crore সেলসও হবে না, আলটিমেটলি ব্র্যান্ড ইকুইটিও বাড়বে না, আমার কাস্টমার রিটেনশনও বাড়বে না, কোনো কিছুই হবে না। তাহলে এই জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে টিম বিল্ডিং করা। এবং সেই টিম বিল্ডিং এর জন্য আপনি একদিনে আসলে করতে পারবেন না, ট্রায়াল এরর বেসিস আপনাকে ইউ হ্যাভ টু ট্রাই ইট। বাট একটা পর্যায়ে আপনি যখন এটা বানিয়ে ফেলবেন, রাইট পিপুল যখন আপনি পেয়ে যাবেন, অনেকে বলেন যে না, একটা সিস্টেম যদি দাঁড়িয়ে যায়, আই বিলিভ ইন সিস্টেম বাট আই বিলিভ ইন পিপুল টু। আপনি সিস্টেম দাঁড় করালেন কিন্তু আপনি রাইট পিপুল পেলেন না, আপনার ওই সিস্টেম আপনার কোম্পানিকে কিন্তু গন্তব্যে পৌঁছাতে পারবে না। বাট আপনি যদি সিস্টেম তৈরি করেন, পাশাপাশি ওই সিস্টেমে রাইট পিপুলদেরকে বসাতে পারেন, তাইলে কিন্তু আপনি গন্তব্যে পৌঁছাতে পারবেন। তাহলে ওই গন্তব্যে পৌঁছানোর জন্য সিস্টেমের পাশাপাশি, এসওপির পাশাপাশি স্ট্যান্ডার্ড অপারেশনাল প্রসিডিউর, দ্যাট ইজ সিস্টেম, পাশাপাশি ইউ নিড দ্য রাইট পিপল। কারণ পিপল আর দ্য রিয়েল গেম চেঞ্জার। নাহলে তো আপনি রোবট বসিয়ে দিবেন, রোবট কিন্তু আপনাকে গন্তব্যে নিয়ে যাবেন না, পারবে না। বিকজ রোবটের তো ইমোশনাল ইন্টেলিজেন্স নাই, না, ইকিউ নাই, রোবটের এসকিউ নাই। তাহলে আপনাকে গন্তব্যে নেওয়ার জন্য রাইট পিপল দরকার, যে মানুষগুলো লিডারশিপ স্কিল থাকবে, তার মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্স থাকবে, তার মধ্যে সোশ্যাল ইন্টেলিজেন্স থাকবে, স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স থাকবে, যারা আপনাকে রাইট জায়গায় নিয়ে যাবে। তখন তারা ওই দলাদলি করবে না, তারা মানুষ নিজের মতামতকেই 100% মনে করবে না, ইগনোর করবে না টিম মেম্বারদেরকে, রাদার তারা সুস্থ ডিবেট করবে। এবং ডিবেট ইজ এ ভেরি গুড থিং, ডিবেট করবে এবং সবার শেষে একটা জায়গায় এসে পৌঁছাবে যে আমরা যে ডিসিশনটা নিয়েছি সবার মিলিত সিদ্ধান্ত হয়েছে এবং আমরা একমত হয়েছি, সো এবার একসাথে দৌড়াই, চলো। এবং এই একসাথে যখন একই রোডে দৌড়াবো, তখন কিন্তু গন্তব্যে পৌঁছে যাবো। তখন এটাই হচ্ছে টিম বিল্ডিং এর মন্ত্র। এর বাইরে আর কোনো মন্ত্র আছে কিনা আমি জানি না, আমি এটাতেই বিশ্বাস করি এবং এভাবে আমি আমার টিম তৈরি করার চেষ্টা করে যাচ্ছি। থ্যাংক ইউ ভাইয়া। ভাইয়া, আপনি আপনার উত্তরের মধ্যে ইমোশনাল ইন্টেলিজেন্সের কথাটা উল্লেখ করেছিলেন। তো এই প্রসঙ্গে হচ্ছে আমি আপনার বইটার কথাও একটু জানতে চাচ্ছি। আমি একজন সেলসম্যান, তো এই বইটা নিয়ে যদি কিছু একটু বলেন। হ্যাঁ, এটা যেটা লাস্ট বই মেলায় আমি লিখেছি, ওই বইটা আমি একজন সেলসম্যান নাম পড়ে অনেকে ভেবেছেন যে এটা সেলস টেকনিকের একটা বই। আমি এটা অনেকবার অনেক জায়গায় বলেছি, অনেক ইন্টারভিউতে বলেছি যে আসলে এটা সেলস টেকনিকের কোনো বই না, ইটস এ বুক অফ ইমোশনাল ইন্টেলিজেন্স। বাট আমি এখানে সেলস পিপল যারা আছেন তাদের গল্পটা স্টোরি টেলিং এর মাধ্যমে বলেছি যে একটা মানুষের মধ্যে যখন এই ইমোশনাল ইন্টেলিজেন্সটা থাকে, তখন সে কিভাবে তার কাস্টমারের সাথে বিহেভ করবে, সে কিভাবে তার অফিসের কলিগদের সাথে বিহেভ করবে, কিভাবে তার পরিবারের যারা স্টেক হোল্ডার, তার পরিবারের যারা সদস্য আছেন তাদের সাথে কিভাবে তার সম্পর্কটা হবে, তার বসের সাথে কিভাবে সম্পর্ক হবে, সহকর্মীর সাথে কিভাবে সম্পর্ক, পুরো জিনিসটা যদি একটা প্রপার মানুষ, তো মানে শুধু আপনি তো অফিস টাইম না, আপনার সমাজ আছে, আপনার পরিবার আছে, আপনি তো ইউ আর এ টোটাল হিউম্যান বিইং। এই টোটাল হিউম্যান বিইং যখন আপনি নিজেকে ভাববেন, তখনই কিন্তু আপনার ইমোশনাল ইন্টেলিজেন্সের ব্যাপারগুলো আসবে, আপনার কগনিটিভ ফ্লেক্সিবিলিটির দরকার হবে। আপনি একই টাইমে বাসায় বসে, আপনি একই টাইমে অফিসে বসে আছেন, আপনি একটা ক্রাইসিস মোমেন্টে আপনি আপনার একজন ডিপার্টমেন্টাল হেড যিনি একটা ফাইন্যান্স ডিল করছেন, উনি আপনাকে একটা প্রবলেম নিয়ে আসতেন, একই সময় আপনার একটা সেলস হেড একটা সমস্যা নিয়ে আসতেন, রাইট এট দ্য মোমেন্ট আপনার বাসা থেকে আপনার ওয়াইফ ফোন করেছেন যে আপনার বাচ্চা অসুস্থ, তাকে এই মুহূর্তে মেডিকেলে নিয়ে যেতে হবে। এই সময় আপনার কগনিটিভ ফ্লেক্সিবিলিটি যদি না থাকে, গুবলেট হয়ে যেতে পারে অবস্থা। ডেফিনেটলি। আবার আপনি আপনার ইমোশনটাকে খুব গুরুত্ব দেন, কিন্তু আপনি রাতুলের ইমোশনটাকে বুঝতে পারে না, তাইলে কিন্তু চলবে না। তাহলে ওখানে আমার ইন্টেলিজেন্স দরকার আছে, আমার কন্ট্রোল ওভার মাই ইমোশনস এন্ড আন্ডারস্ট্যান্ডিং দ্য ইমোশন অফ রাতুল। আই মিন আমার যারা সহকর্মী আছেন, আমার যারা টিম মেম্বার আছেন, আমার যারা ফ্যামিলি মেম্বার আছেন, আমার যারা সোসাইটিতে যাদেরকে নিয়ে বসবাস করি, আমার প্রতিবেশী যারা আছেন, তাহলে এই যে জিনিসটাই টোটাল প্যাকেজটা হচ্ছে ইমোশনাল ইন্টেলিজেন্স। এবং এই প্যাকেজটা যখন একটা মানুষের মধ্যে একদিনে কিন্তু তৈরি হয় না, আমি বলেছি ইটস এ ম্যাটার অফ প্র্যাকটিস। আপনাকে প্র্যাকটিস করতে হবে। আপনি যদি মনে করেন কালকে ঘুম থেকে উঠবেন এবং আপনি রাতে ঘুমালেন চিন্তা করে যে আমি ইমোশনালি খুব সাউন্ড হয়ে যাব,
আমি আমার নিজের ইমোশনের উপর আমি আগে রাখতাম, এখন রাখবো না। আমি আগে কথায় কথায় বিরক্তি প্রকাশ করতাম, এখন এটা প্রকাশ করবো না। আমি আগে প্রচন্ড রকম ইগনোর করতাম আমার কলিগদেরকে, এখন আমি ইগনোর করবো না, তাদেরকে খুব ভ্যালু করবো, রিগার্ড করবো। সেটা কিন্তু আসলে একদিনে হবে না, একদিনে হবে না। এবং সেটা আপনাকে রিপিটেডলি ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইট। এবং এই প্র্যাকটিসটা যখন আপনি করবেন 1 মাস, 6 মাস, 1 বছর, 2 বছর, every single day you have to push yourself to become even better, to become a better version of yourself. যে আপনার ইকিউ লেভেলটা আজকে এখানে ছিল, কালকে এখানে এসেছে, তারপরে এখানে গিয়েছে। এই যে লেভেলটাকে পুশ করছেন এভরি সিঙ্গেল ডে, এটা আপনাকে মানুষ হিসেবে স্পিরিচুয়ালি অনেক উপরে নিয়ে যাবে। এবং এই ইকিউ লেভেলটা যখন অনেক উপরে যাবে, তখন আপনি কিন্তু এসকিউ লেভেলে পৌঁছে যাবেন। দ্যাট ইজ আপনার স্পিরিচুয়াল ইন্টেলিজেন্স লেভেলে চলে যাবেন, এবং তখনই আপনি কিন্তু লিডার হয়ে যাবেন। তখনই আপনি একটা অর্গানাইজেশনে যেমন লিড করবেন, আপনার পরিবারে যেমন লিড করবেন, আপনার সোসাইটিতেও কিন্তু আপনি লিড করতে পারবেন। সো এই গল্পটা আমি বলতে চেষ্টা করেছি আমি একজন সেলসম্যান বইয়ে, এবং এটার গুরুত্বটা আমি তুলে ধরার চেষ্টা করেছি স্টোরি টেলিং এর মাধ্যমে। রাতুল ভাই, আমাদের একজন দর্শক জানতে চেয়েছেন যে আপনার নেক্সট কোনো বই আসছে কিনা। হ্যাঁ, আমি লিখছি একটা বই। এই বইটা যদি সব ঠিক থাকে, আমি প্যান্ডেমিকের যেই সময়টা লকডাউন ছিল সেই সময় লেখা শুরু করেছি। এই বইটা হচ্ছে অন লিডারশিপ। কারণ আমার কাছে মনে হয়েছে আমি একটা বইটা কখন লিখবো সেই সিদ্ধান্তটা আমি নিয়েছি। আমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের একটা আর্টিকেল পড়ছিলাম, স্ট্যামফোর্ড ইউনিভার্সিটির একটা রিসার্চ, যে রিসার্চে বলা হয়েছিল যে পৃথিবীতে এই মুহূর্তে ফরচুন 500 কোম্পানিজ যেগুলো আছে সেগুলোর উপরে তারা একটা রিসার্চ করেছিল। এই রিসার্চ করার বলছে যে বিগত 20 বছরে ফরচুন 500 কোম্পানিজের অনেকগুলো লাইফ এক্সপেক্টেন্সি কমে গেছে। হ্যাঁ, আগে একটা ফরচুন 500 কোম্পানিজের বয়স ছিল 75 বছর এভারেজ, যারা 75 বছর পর্যন্ত এরা সাস্টেইন করবে। এখন বলছে ওই সাস্টেইনেবিলিটি কমে গেছে 20 বছরে। 20 বছর পর একটা ফরচুন 500 কোম্পানিজ গুলো গায়েব হয়ে যাচ্ছে, ভ্যানিশ হয়ে যাচ্ছে। এরকম অসংখ্য উদাহরণ তারা দিয়ে বলেছে এটার মেইন কারণটা কিন্তু হচ্ছে লিডারশিপ, যে লিডারশিপ ক্রাইসিস। এবং তারা সেখানে বলেছে এটা লিডারশিপ, হিউম্যান লিডারশিপ, মানবিক নেতৃত্বের অভাব। দ্যাট ইজ ইমোশনালি ইন্টেলিজেন্ট লিডার ওইসব অর্গানাইজেশন গুলোতে মিসিং হচ্ছে। তো ওই জায়গা থেকে আমার ভাবনাটা আসলো যে আমি যেহেতু এর আগের বইটা ইকিউ নিয়ে লিখেছি বা ইমোশনাল ইন্টেলিজেন্সের উপর লিখেছি, আমি আমার ক্ষুদ্র জ্ঞান থেকে আমি কিভাবে দেখি, আমার লিডারশিপ পার্সপেক্টিভটা কি, আমার পারসেপশন গুলো কি, আমার দর্শনগুলো কি, সেটাকে আমি একটা কর্পোরেট লিডারশিপের জায়গা থেকে লেখা উচিত। এবং সেটা আমি লিখেছি, অলমোস্ট শেষ করে নিয়ে এসেছি। আসলে একটা বই লিখতে গেলে অনেক কাটাছেঁড়া করতে হয়, অনেক লিখেছি, আবার মনে হচ্ছে যে না এই জায়গায় একটু কারেকশন দরকার, একটু এডিট করা দরকার। যেমন আমি একজন সেলসম্যান লেখার পরে আমার কাছে মনে হয়েছে এটা আমি আমার নতুন করে লেখা উচিত, কিন্তু ওই সময় প্রকাশকের অনেক প্রেশার ছিল, একদম লাস্ট মোমেন্টে গিয়ে আমাকে ডেলিভার করতে হয়েছে। বাট এটা আজকে যদি আমি লিখি, আমি হয়তো আরেকটু অন্যভাবে লিখবো, আরো নতুন কিছু পাতা অ্যাড হবে। সো এই জন্য আমি লিডারশিপ বইটা অনেক সময় নিয়ে লিখছি, এবং আমার বিশ্বাস যে হয়তো রকমারিতে আমরা পিরিয়ডে যেতে পারি ইন ডিসেম্বর। আশা করছি ইনশাল্লাহ এর মধ্যে তৈরি হয়ে যাবে। এন্ড বইয়ের নামটাও আমরা তৈরি করে ফেলেছি, এটা আদর্শ থেকে বের হবে। আদর্শের মাহবুব ভাইয়ের সাথে এটা নিয়ে কথা হয়েছে, যে লিডারশিপ দ্য আলটিমেট গেম চেঞ্জার। জি ভাই, আমরা অপেক্ষায় থাকলাম। এর মাঝখানে আমাদের আরেকজন দর্শক আরেকটা প্রশ্ন করেছেন যে নিজের প্যাশনটাকে কিভাবে খুঁজে পাওয়া যায়। সম্ভবত আপনার একটা উত্তর থেকে তিনি এটা হয়তো পিক আপ করেছেন, যে আপনি বুঝতে পেরেছিলেন যে আপনার প্যাশনটা এখানে কাজ করছে। যেমন অনেকে চিন্তা করে থাকেন যে আমি পড়াশোনা করেছি এরকম একটা বিষয় নিয়ে, কাজে আমি যখন এখন অন্য একটা সেক্টরে যদি কাজ করি তাহলে আমার অপরচুনিটি কস্ট কিরকম, বা আমি আসলে সেখানে প্যাশনটা খুঁজে পাবো কিনা। তো এই প্যাশনটা নিয়ে একজন প্রশ্ন করেছেন যে নিজের প্যাশনটা আসলে কিভাবে বুঝতে পারবো আমি, এবং কিভাবে আমি শিওর হবো যে হ্যাঁ এটাই আমার করা উচিত। আচ্ছা, প্যাশনটা নিজেকে বুঝতে হবে। প্যাশনটা কিন্তু অন্য কেউ আপনাকে বুঝিয়ে দেবে না। যেমন আমি কিছুদিন আগে আমি ফেসবুকে লিখেছি যে কোনো একটা কারণে হোক, সেটা আমি লিখেছি যে আমার বয়স যখন 23 বছর, আমার বাবা আমাকে বললেন যে আমার বাবা যেহেতু গভর্নমেন্ট সার্ভিস করেছেন, উনারও ইচ্ছে ছিল আমি সরকারি আমলা হব। উনি আমাকে বলেছেন যে তুমি বিসিএস দাও। আমার বাবা হয়তো ভেবেছেন, হয়তো কোনোভাবে আমার পার্সোনালিটি উনি রিড করতে পেরেছেন, উনি হয়তো ভেবেছেন যে আমি হয়তো সরকারি চাকরি করতে চাচ্ছি না। আমার বাবা নিজে আমার জন্য ফর্ম কিনে পাঠিয়েছেন, সেই ফর্মটা আমি আমার বইয়ের হাতে তুলে দিয়েছি। সেকেন্ড বছর আবার আব্বা আমাকে জিজ্ঞেস করেছেন, আমি বলেছি আব্বা আমি পরীক্ষায় টিকি নেই, আসলে পরীক্ষায় দিই নাই। তো সেকেন্ড বছর আব্বা আবার আমাকে কিনে পাঠিয়েছেন ফর্ম, আমি সেই ফর্মটা আবার আমার ওয়াইফের হাতে তুলে দিয়েছি। তো আমার আব্বা আবার জিজ্ঞেস করেছেন যে কি ব্যাপার, তুমি এবার রেজাল্টও কি হলো? বলে আব্বা আমার চেয়ে আরো ভালো ভালো ক্যান্ডিডেট মনে হয়েছিল, এই জন্য এই বছর হয় নাই। থার্ড ইয়ার আব্বা কিনে পাঠিয়েছেন, পরপর 3 বছর।
এবং আব্বা বলছেন তোমার তো অনেক বয়স পড়ে আছে, 30 বছর পর্যন্ত তো তুমি দিতে পারবা, তুমি চেষ্টা করতে থাকো। বাট আমি ওই 3 বছর পরে আমার আব্বাও বুঝে গেছেন যে আসলে ওরে দিয়ে হবে না, এবং ওই বয়সে, যেটা আমার বয়স 26 হলো, তখন তো আমি একটা একটা বড় গ্রুপের বাংলাদেশের আমি একটা সিএক্সও পজিশনে চলে গেলাম। তো আমার বাবা বুঝে গেলেন যে আসলে ওকে দিয়ে মানে বিসিএস আর ট্রাই করানো ঠিক হবে না। আমার বাবা আর বললেন না। তা আমি জানতাম যে আমার বাবা মনে হয় এই বিষয়টা জানতেন না যে আমি আসলে বিসিএস পরীক্ষা পরপর 3 বছর আর ওনার এই ফর্মগুলা যে আমি আমার ওয়াইফকে জমিয়ে রাখতে দিয়েছি। এই কিছুদিন আগে একটা বিষয় আমরা রাতে কথা বলছিলাম খাবার টেবিলে, তো কথা প্রসঙ্গে হঠাৎ করে আমার আব্বা আমাকে বললেন যে তুমি যে বিসিএস পরীক্ষা দাও নাই, এটা খুব ভালো করছো। আমি তো আকাশ থেকে পড়ছি যে দাও নাই, মানে আমি আমার ওয়াইফের দিকে খুব অবিশ্বস্ত ভাবে আমার ওয়াইফের দিকে, মানে অবিশ্বাস নিয়ে আমার ওয়াইফের দিকে তাকাচ্ছি যে তুমি কি আব্বাকে কিছু বলে দিছো? তো না, সে বলছে না আমি তো কিছু বলি নাই। তো আমার বলছে না না আমি জানি। তো আমি আব্বাকে বললাম যে আপনি কিভাবে জানেন আব্বা আমি যে পরীক্ষা দেই নাই? তো আব্বা বলেন যে আমার ছেলে পরীক্ষা দিবে আর তার হবে না, এইটুকু মনে হয় এই বিশ্বাসটুকু আমার আছে যে আমার ছেলে পরীক্ষা দিলে তার হবে, বাট তুমি পরীক্ষা দাও নাই সেটা আমি জানি। তো এই যে জিনিসটা সামহাও আমার বাবা হয়তো বুঝে গিয়েছিলেন যে আমি যখন একটা জিনিসে লেগে আছি যে আমাকে বলা হচ্ছে বারবার তুমি বিদেশ চলে যাও। আমার মা আমার মা যখন বেঁচে ছিলেন, আমার মা দীর্ঘ 3 থেকে 4 বছর আমার পিছনে লেগেছিলেন যে আমাকে লন্ডন চলে যেতে হবে, লন্ডন চলে যাও, লন্ডন চলে যাও, লন্ডন চলে যাও। ইভেন আমার বিয়ের পরে বলা হয়েছে যে তোমার বউ থাকুক দেশে, পরে তুমি নিয়ে যাও, আর তুমি লন্ডন চলে যাও। তো আমাকে যেই পরিমাণ লন্ডন চলে যাও বলা হয়েছে, আমার মনে হয় না খুব কম লোককে এটা বলা হয়েছে। বাট আমি সামহাও আমার মাকে বলছি যে ঠিক আছে আম্মা আপনি আরেক বছর দেখেন আমি দেশেই ভালো করতে পারি কিনা, আম্মা আরেকটা বছর দেখেন আপনি ভালো করতে পারি কিনা। এইভাবে যখন একটা পর্যায়ে আমার মা দেখে গেলেন যে আমি 26 বছর বয়সে আমি একটা অ্যাপার্টমেন্ট কিনে ফেললাম উইথ হক হালাল পয়সায়, হ্যাঁ আমি একটা গাড়ি কিনে ফেললাম উইথ হক হালাল পয়সায়। তো আমার আম্মা রিয়েলাইজ করলেন যে না ওকে দিয়ে দেশেই কিছু হবে, এবং আব্বাও রিয়েলাইজ করে ফেললেন যে ওকে ওই আমি সরকারি চাকরির জন্য আসলে প্রেশার দিয়ে লাভ নাই। তো এটা অনেক পরে আবিষ্কার করলাম এই কিছুদিন আগে যে আব্বা আসলে জানতেন। তো আমি এই জন্য বলছি যে ওই প্যাশনটা নিজেকে ফিল করতে হবে যে আমি আসলে কিসে মজা পাচ্ছি, আমি কিসে আনন্দ পাচ্ছি। এই যে আমি বললাম আমি এইচএসবিসিতে চান্স পেয়েছি, আমি এমজিএইচে চান্স পেয়েছি, কিন্তু আমি যাই নাই। আমার কাছে মনে হয়েছে যে না ব্যাংকিং চাকরিটা আমার জন্য না, উইথ ডিউ রেসপেক্ট টু দ্য অল ব্যাংকার্স, তাদের প্রতি সম্পূর্ণ শ্রদ্ধা রেখে, বিকজ দে হ্যাভ দেয়ার প্যাশন অন ব্যাংকিং, সো ওনারা ওইটা এনজয় করছেন, বাট আমি গেলে ওইটা এনজয় করতাম না। আমি বলেছি যে আমার কাছে মনে হচ্ছে এমন একটা পেশা আমি চাই যেখানে আমি একটা এন্টারপ্রেনার স্পিরিট পাবো, যেখানে আমি একটা স্বাধীনভাবে মানে কাজ করতে পারবো, যেখানে আমি আনন্দ নিয়ে কাজ করতে পারবো। সো আমি ওই আনন্দটা এখানে পেয়েছি। আমি সবসময় বলি যা কিছু করো ভাই, আমার টিম মেম্বারদেরকে বলি আনন্দের জন্য করো। ইফ ইউ ডোন্ট গেট দ্যাট প্লেজার, যে হ্যাপিনেস, ওই আনন্দটা যদি না পাও, আনন্দটা যদি না খুঁজো, তাহলে কিন্তু তোমার ওই জবটা তোমার কাছে বোরিং মনে হবে। সো আমি কিন্তু আমার কাছে কখনোই, ট্রাস্ট মি, আমার কাছে কখনো বোরিং মনে হয় না। আমাকে কেউ বলে না, আমার শুক্র শনি কিন্তু আমার উইকেন্ড, কিন্তু আমি শুক্রবারে আমি জুমার নামাজ পড়ে আমি সাইট ভিজিটে চলে যাই। কেন? আমার কাছে মনে হয় যে আমার বিল্ডিংটা কতটুকু উঠলো আমি একটু দেখে আছি। আমি যে লাস্ট শুক্রবারে সাইট ভিজিট করলাম, আমি যে কাজগুলো দিয়ে আসছি, আমার সাইট ইঞ্জিনিয়ারটা করলেন কি, আমি একটু দেখে আসি। স্যাটারডে আমার বন্ধ, বাট স্যাটারডে আমি দেখা যাচ্ছে যে আমি কোন একটা আমার মানে ক্লায়েন্ট যদি চান যে আমি কোনো ক্লায়েন্ট মিটিং করি, অথবা আমার বিজনেস ডেভেলপমেন্ট টিম যদি বলে যে বস আজকে এই প্রজেক্টগুলো একটু দেখা দরকার, নতুন প্রজেক্ট আমরা একটু করতে চাচ্ছি, ফাইন চলেন যে আমরা শনিবারে এই জিনিসগুলো দেখে আসি। তাহলে আমি আনন্দ পাচ্ছি যে আমি একটা নতুন নতুন জায়গায় যাচ্ছি, আমার কাছে মনে হচ্ছে এখানে একটা বিল্ডিং দাঁড়িয়ে যাবে, আমি ওই খালি একটা প্লট দেখে ভাবছি যে এখানে যদি একটা 20 তলা বিল্ডিং হয় বা 15 তলা বিল্ডিং হয় তাহলে কেমন হবে। তাহলে এই যে আনন্দটা, এই আনন্দটা পাচ্ছি বলে আমি যাচ্ছি। আমি যদি আনন্দ না পেতাম আমি হয়তো শুক্র শনিতে ঘুমাতাম বাসায় বসে। তাহলে আসলে যে কাজটাই আমরা করি না কেন সেখানে আনন্দ পেতে হবে। এখন আমি বলছি যে কেউ যদি ঘুমাতে আনন্দ পান শুক্র শনিবারে, তাকে ঘুমাতে দেন। আমি বলছি না তাকে শুক্রবারে ওই সাইট ভিজিটে যেতে হবে, আমি বলছি না তাকে শুক্রবারে নতুন নতুন প্রজেক্ট দেখতে যেতে হবে, দরকার নাই। আপনি যদি শুক্রবারে ঘরে বসে আনন্দ পান আপনি ওটা করেন। আমি লিখতে মজা পাই, আমি আমার যেই সময়টুকু লেজার আছে, অনেকে ঘুমিয়ে কাটান, আমি ওই সময়টুকু লিখে কাটাই। যেই সময়টুকু আমি বই পড়তে পছন্দ করি, অনেকে গাড়িতে বসে বসে মোবাইলে ফেসবুক করেন, আমি অফিস থেকে বাসায় আসতে আসতে আমি একটা লেখা তৈরি করার চেষ্টা করি, বা একটা বই
পড়ার চেষ্টা করি। সাইমন সিনেকের একটা বই গতকালকে কিনলাম, ওই আপনাদের রকমারি থেকে আমাকে পাঠিয়েছে, বইটা আজকে পেলাম হাতে। আমি চিন্তা করেছি যে 1 সপ্তাহের মধ্যে শেষ করব, কোথায়, ট্রাফিক জ্যামের মধ্যে। 200 পৃষ্ঠার বই, আমি যদি যেতে আসতে করে পড়তে পারি 20 পৃষ্ঠা করে, 10 দিনে কিন্তু হয়ে যায়। তাহলে আমি আমার এই ট্রাফিক জ্যামটা আমার জন্য, আমি কিন্তু একটা সময়ের ইউটিলাইজ করছি। টাইম ম্যানেজমেন্ট আমি কিভাবে করছি সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবং ওই গুরুত্বপূর্ণটা কখন, যখন আমি এটাতে আনন্দ পাচ্ছি। আমি যদি বই পড়তে আনন্দ না পাই, অসুবিধা নেই, আমি বসে বসে গান শুনি। যিনি গান শুনতে মজা পাচ্ছেন তাকে গান শুনতে দেন। যেমন আমি মিউজিক লাভার, আমি গান শুনতে পছন্দ করি। এমন হলো যে আমার এখন গান শুনতে ইচ্ছে করছে, মেবি এটা 11টার পরে, আমার বাবা ঘুমাতে চলে গেছেন, আমি আমার বাবার ডিস্টার্ব করতে চাই না আবার ঘুমের। সো আমি মিউজিকটা রাত 11টার পরে একটু পরিবেশটাকে লাইট টাইট নিভিয়ে দিয়ে হয়তো 10 মিনিট একটু মিউজিক শুনলাম, তারপরে ঘুমাতে চলে গেলাম। তো এটা হচ্ছে যে দ্যাট ইজ আপনার মনকে আনন্দে রাখতে হবে। আমার এমন হয় যে আমার বউ বাচ্চাদেরকে নিয়ে ইচ্ছে হচ্ছে আমি এখন ঘুরতে চলে যাব, আমি ঘুরতে চলে যাচ্ছি, কারণ ওই ঘুরতে যাওয়ার মধ্যে আমি আনন্দ পাচ্ছি। তাহলে আনন্দ পাওয়াটা ইম্পর্টেন্ট। কেউ যদি লিখে আনন্দ পায়, কেউ যদি গান গেয়ে আনন্দ পায়, কেউ যদি বক্তৃতা দিয়ে আনন্দ পায়, কেউ যদি পাবলিক স্পিকিং করে আনন্দ পায়, তাকে সেটা করতে দেওয়া উচিত। কেউ যদি ফেসবুকিং করে আনন্দ পায়, তাকে সেটা করতে দেওয়া উচিত। কারণ আপনি যদি আনন্দ না পান, আপনার জীবনটা আপনার কাছে বোরিং হয়ে যাবে। বাট আনন্দটা অন্যের জন্য ক্ষতির কারণ না হয়, সেটা দেখতে হবে। যে আমি যে আনন্দটা পাচ্ছি সেটা যেন অন্যের ক্ষতির কারণ না হয়, দেন ইটস অলরাইট। থ্যাংক ইউ ভাইয়া। এর মাঝে আমাদের দর্শকদের একটু মনে করিয়ে দেই, আমাদের ক্যারিয়ার কার্নিভাল চলাকালীন অর্থাৎ 26 তারিখ পর্যন্ত আপনারা ক্যারিয়ার রিলেটেড যে কোনো বইতে 25 থেকে 50% ছাড় তো পাচ্ছেনই, এবং আজকে যারা অনুষ্ঠানটি দেখছেন তারা যদি আমাদের আজকের অতিথির নামে যে প্রোমো কোডটি দেওয়া আছে তানভীর 41 TANVIR 41, এই প্রোমো কোডটি ইউজ করলে আরো এক্সট্রা 5% ছাড় পাচ্ছেন। তো ভাইয়া, দেখতে দেখতে আমাদের অনুষ্ঠানের সময় প্রায় শেষ হয়ে এসেছে। আসলে আলোচনাটা যখন জমে, আলোচনাটা যখন শুনতে ভালো লাগে, তখন খুব দ্রুত সময়টা কেটে যায়। তো আমরাও আমাদের সময়ের প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। যদি দর্শকদের উদ্দেশ্যে কিছু সমাপনী বক্তব্য দিতে চান। না, ডেফিনেটলি যারা এতক্ষণ দেখলেন তাদেরকে ধন্যবাদ, রকমারিকে ধন্যবাদ, স্পেশালি এরকম একটা ক্যারিয়ার কার্নিভাল আয়োজন করার জন্য। এটা খুবই দরকার ছিল, একদম রাইট টাইমে এই জিনিসটা আপনারা করেছেন, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। এবং আমি বরং একটু দুঃখ প্রকাশ করছি রাতুলের কাছে, রাতুলের টিমের কাছে, যে আজকে আমি একটু বিলম্ব করে ফেলেছি, কারণ রাস্তায় প্রচুর ট্রাফিক ছিল, চিটংয়ে বৃষ্টি হচ্ছে। আর সবার প্রতি একটাই কথা, যে যেখানেই থাকেন, যে কাজই করেন, নিজের প্যাশন নিয়ে কাজ করেন, ইবাদতের মতো করে কাজ করেন, ভালোবাসা থেকে কাজ করেন। যে কাজের প্রতি ভালোবাসা নাই, একাগ্রতা নাই, ওই কাজে কিন্তু কোনোদিন আউটপুট আশা করা ঠিক হবে না। তো আমি যে কাজটাই করি না কেন, সেটা যেন ভালোবাসা থেকে করি, আনন্দ থেকে করি, একাগ্রতা থেকে করি, লয়ালিটি থেকে করি। তাইলেই হবে কি, নো ম্যাটার ওয়্যার, প্রবলি ইন রিয়েল এস্টেট, প্রবলি ইন ব্যাংকিং, প্রবলি ইন ইন্স্যুরেন্স, প্রবলি ইন গার্মেন্টস, ওয়ার এভার উই আর, আমরা কিন্তু আনন্দ পাবো, আমরা ভালো থাকবো, এবং এই ভালো থাকাটাই খুব গুরুত্বপূর্ণ। সবাইকে অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। দর্শকদের কাছ থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামী এপিসোডে দেখা হবে। আসসালামু আলাইকুম।